আমাদের আজকের নাটক শেষ তবু শেষ নেই তার। মূল রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ মুস্তফা মোহাম্মদ আব্দুর রউফ, প্রযোজনা গোলাম হাবিবুর রহমান মধু। নাট্যানুষ্ঠান শেষ তবু শেষ নেই তার। কিষণ বাবু, গাছতলাটা ফাঁকাই দেখছি। যাও বিছানা করে দাও, আমি স্টেশনের কল থেকে মুখ ধুয়ে আসছি। ও কিষণ, আগে বাবু। এই নাও টাকা। স্টেশনের ওপাশটায় গেলে খাবার দাবার পাওয়া যায়। ভালো দোকান দেখে দুজনের জন্য খাবার নিয়ে এসো। মাটির গ্লাসও কয়েকটা নিয়ে নিও, পারলে একটা ছোট মাটির কলসও নিয়ে এসো। জীবনের হিসেব নিকেশ শেষ করে বন্ধু গহর চলে গেল। কমললতাও হারিয়ে গেল জনারণ্যে। বৃন্দাবনেই যে থেকে যাবে তেমনটাও মনে হলো না। বড়গোসাই হয়তো 2-10 দিনের মধ্যেই আশ্রম ছেড়ে পদ্মাকে নিয়ে পথে নামবেন। আবার আমাদের দেখা হবে কি না জানি না। রাজলক্ষ্মী এসব খবর শুনলে কান্নাকাটি করবে। যদিও ঠিকানা দিয়ে এসেছি। পদ্মাকে নিয়েই ভাবনাটা বেশি। জীবনের এই নিষ্ঠুর দিকগুলো এই বয়সেই তাকে বড় বেশি করে দেখতে হবে। কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। একজন মানুষের মৃত্যু, যে মানুষ কখনো কাউকে হিংসে করেনি, যার মধ্যে ধর্মাধর্ম ভেদাভেদ ছিল না, মানুষের প্রতি ছিল না ঘৃণা বিদ্বেষ, সেই বন্ধু গহরের মৃত্যু সব কিছু বদলে দিল। হায় রে মানুষ! আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু বিশ্বাস করি, সব ধর্মেই অসুস্থ আর মৃত্যু পথযাত্রী মানুষের সেবার চাইতে বড় কিছু নেই। কমললতা সেই অতি বড় কাজটি করেছিল। বড়গোসাই ছিল তার সহযোগী। সেই কমললতাকে কি নিষ্ঠুর ভাবেই না ধর্মের নামে কজন মানুষের নির্দেশে অধর্মের অপবাদ মাথায় তুলে নিতে হলো। বাবু, আবার কি কিষণ? বাবু, খাবার কিনতে যে গাড়িও ঠিক করে এসেছি। গারোয়ানের বাড়ি পোড়ামাটি। কুশারি মশাইয়ের নাম বলতেই সব কিছু সোজা হয়ে গেল। বলেছি গঙ্গামাটির জমিদার বাবু যাবেন। আমাকে জমিদার বানিয়ে দিলে কিষণ? জমিদার তো তোমাদের মা। আপনি এবার একটু ঘুমিয়ে নিন বাবু, বেশ বাতাস রয়েছে, আমি বসে আছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। আবার ছোকরা সন্ন্যাসীর উৎপাত। কিষণ, আগে খাবার টাবার কিছু আছে? আছে বাবু। আমি খাবারের জন্য আসিনি। তবে আপনারা গঙ্গামাটি যাচ্ছেন। হ্যাঁ, আপনার এই লোক গাড়ি ঠিক করছিল। সে তো বুঝতেই পারছি। আমি মামুদপুরে যাব। সেখানে সন্ন্যাসী ব্রজানন্দ আছেন। মামুদপুরের উত্তরে কয়েকটা গ্রামে কলেরা ছড়িয়ে পড়েছে। কলকাতা থেকে 4-5টা ওষুধের বাক্স আজই এসেছে। আমি হেঁটেই যাব। তা নামটা কি সন্ন্যাসী বাবা? সত্যানন্দ বলে ডাকতে পারেন। আচ্ছা সন্ন্যাসী বাবা, এই নাম নিয়ে এতটা বিভ্রাট কেন? ঘর থেকে পালানোর সঙ্গে সঙ্গে কি ঘর সংসারের সব কিছুই সংসারের চৌহদ্দির মধ্যে ফেলে আসা হয়?
নাকি কিছু কিছু ধার হিসেবে সংসার থেকে নিয়ে আসাও হয়? যে আপনার প্রশ্নটা ঠিক বুঝে উঠতে পারলাম না। সন্ন্যাসী বাবা, আমার প্রশ্ন ঠিকই বোঝা যাবে যখন তা চোখে দেখা যাবে। কিষণ, আগে বাবু। যাও তো বাবা, আরও কিছু খাবার নিয়ে এসো। রাতের জন্য পরে আনলেও হবে, তার আগে না হয় না, নিয়ে এসো। সন্ন্যাসী বাবা, হাত মুখ ধুয়ে আসা হোক। বলেছি তো, আমি খাবারের জন্য আসিনি। এত প্যাঁচ কষে লাভ নেই সন্ন্যাসী বাবা। ব্রজানন্দের চেলাকে যথেষ্ট খাতির যত্ন করা হয়নি। ব্রজানন্দের বড় দিদির কানে কথাটা গেলে আমাকে রাতভর জেগে থেকে কৈফিয়ত দিতে হবে। তার আগে ওষুধের বাক্সগুলো বয়ে আনা যাবে না কিষণ এসে নিয়ে আসবে? আগে আমিই পারবো। সেই ভালো, সেই ভালো। ওই সঙ্গে স্টেশনের কল থেকে হাত মুখ ধুয়ে এলে আরও ভালো হয়। বাবু, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। স্বচ্ছন্দে। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে সন্ন্যাসী ব্রজানন্দ আপনাদের খুবই কাছের মানুষ, বলা যায় একেবারে ঘরের মানুষ। আমার 2 বছরের সিনিয়র তিনি। তবে কি আপনাকে দাদা বলেই ডাকবো? যদিও এই গৃহস্থ জীবনের প্রথাগুলোকে আমরা আমি জানি, আর এখানেই আমার সঙ্গে বিরোধ। যদিও আমি 3-3বার সন্ন্যাসব্রত নিয়েছি, ঘুরেছি পথে পথে, জনসেবার সুযোগ পেলে ছাড়িনি, কিন্তু মশা আর অসুখের জ্বালায় আবার ঘরের ছেড়ে ঘরে ফিরেছি। তবে ফিরেছি কথাটা সাদা অর্থে ঠিক নয়। ব্রজানন্দের বড় দিদি আমাকে ধরে নিয়ে এসেছেন বারবার। তবে এ কথা ঠিক, শরীরটা সন্ন্যাসী না হলেও মনটা এখনো পুরোপুরি সন্ন্যাসব্রত ত্যাগ করতে পারেনি। সে আপনাকে দেখলেই মনে হয় মনটা আপনার চিরকালের বাউল। সর্বনাশ! ব্রজানন্দের মতো তুমিও চোখ মুখ দেখে বলতে পারো? এই তো সন্ন্যাসী বাবা, ভুল একটা করেই ফেললাম। কথায় কথায় তুমি বলে ফেলেছি। এই যে বাবা কিষণ, আগে রাতে বেশি কিছু আয়োজনের দরকার নেই। এখানে ভালো চিড়ে আর দই পাওয়া যায়, সন্দেশও মেলে ভালো। সন্ধে হয়ে এলো প্রায়, তুমি এক্ষুনি যাও। যদি পাওয়া যায় নরম গুঁড়ো নিয়ে এসো। ওই গারোয়ানকেও তো খেতে দিতে হবে। আমরা খাবো আর সে বসে বসে দেখবে, তা কি করে হয় বাবু? আমি তো সে কথা বলিনি কিষণ। বাবু, এখানে আখের গুড়ের চেয়ে ভালো বোঁদে পাওয়া যায়। তাই নিয়ে এসো। এই নাও টাকা। যা বলছিলাম সন্ন্যাসী বাবা, কথায় কথায় তুমি বলে ফেলেছি। ব্রজানন্দকে আমরা তুমিই বলি, সেই সঙ্গে ব্রজ শব্দটা ছেটে ফেলে বলি আনন্দ। আপনার যেমন ইচ্ছে। তাহলে বলছি, বসো ভায়া। আমার মনটা কদিন ধরে ভারী হয়েছিল, তোমাকে পেয়ে কিছুটা হালকা হলো। যেদিন আমরা প্রথম গঙ্গামাটি যাই, সেদিন তোমার মতো করেই আনন্দ এসেছিল আমাদের কাছে। সঙ্গে ছিল ওষুধের বাক্স। সেই থেকে সন্ন্যাসী ব্রজানন্দ আমাদের কাছে আনন্দ হয়েই আছে। আহা, সংকোচ করছো কেন? ভালো করে বসো। সত্য, তুমি কি জাতপাত মানো? না, ওটা মানতে গেলে তো এ পথে আসাও যেমন যায় না, তেমনি থাকাও যায় না। আমি বিশ্বাস করি ওই জাতপাত মানতে গেলে সৃষ্টিকর্তাকে অসম্মান করা হয়। দাদা, তাঁর কাছে যা নেই তাঁরই সৃষ্টি আমরা, কেন আমরা তা বয়ে বেড়াবো? সমাজের 8-10 জন তো জাতপাত মেনেই আসছে সেই সুদূর অতীত থেকে। আমি বিশ্বাস করি একদিন এই মোহের অবসান হবে। জন্মগত এই সংস্কার থেকে মানুষকে সরাতে গেলে তো বড় শক্তি আর সময়ের দরকার। তা আমাদের হয়ে ওঠেনি। জগদ্দল পাথরের মতো এ সমস্যা আমাদের পেছনে টেনে রেখেছে। বাবু, আমরা এসে গেছি। গাড়োয়ান, ওই সামনে যেয়ে একটু ডানে ঘুরেই ওই গাছতলায় থেমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইখানেই থামো। বাবু, আমি রতনদাকে। এ কি? তোরা এলি কিষণ? আমি আর রতন সেই মাঝরাত থেকে বসে আছি। রাতে ঘুমোওনি নিশ্চয়ই? কি করে ঘুমাই বলো? তবে আজ মন বলছিল তুমি আসবে। রতন, মাকে আমি বুঝিয়ে উঠতে পারিনি বাবু। আমি বলেছি, মা ঘুমো তুমি, আমি জেগে আছি। কে শোনে কথা? ও তুই বুঝবি না রতন। এ আবার কাকে নিয়ে এলে? সত্য,
তোমাকে এরই কথা বলেছিলাম। ব্রজানন্দের দিদি এ সত্যানন্দ, ব্রজানন্দের শিষ্য। রতনের জন্য আনন্দকে খবর দেয়া নিয়েছিলাম। 3 দিন আগে মামুদপুর চলে গেছে। ওদিকটায় কলেরা ছড়িয়ে পড়েছে, অনেক লোক মারা গেছে। আনন্দের আরও 2 জন শিষ্য 4 দিন আগে এসেছে। থাক ভাই থাক, তুমি সন্ন্যাসী মানুষ, এভাবে প্রণাম করতে হবে না। ও হ্যাঁ, কি নাম যেন বললে? সত্যানন্দ। আমি সত্য বলেই ডাকছি। রতন, মা, মহারাজ ঘুম থেকে বাবুর জন্য জল গরম করে চায়ের জল চাপিয়ে দিয়েছে। যাও, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। কিষণ, বাবা, সত্যের মালপত্রগুলো তুলে রাখো। তুমিও যাও ভাই, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। রতন, গাড়ি ভাড়াটা দিয়ে দে বাবা। অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি মা। সত্য, দাঁড়িয়ে রইলে যে? ভোরের আকাশের নিচে আপনাকে দেখে হিসেব মিলিয়ে নিচ্ছি। সন্ন্যাসী ব্রজানন্দ কেন আপনাদের ঘরের মানুষ হয়ে গেলেন? তিনি তো স্বেচ্ছায় গৃহত্যাগ করেছিলেন বলেই জানি। ও হিসেব পরে করো, এখন যাও, হাত মুখ ধুয়ে নাও। কুশুরি মশাই, এই 7 সকালে? পোড়ামাটির গারোয়ানদের মুখে রাতেই খবর পেয়েছি মা। কিষণকে ওরা সাইথিয়ায় দুপুরের খাবার কিনতে দেখে কথা বলে এসেছিল, তাই ভাবলুম বেশ কদিন পর বাবু এলেন, সন্ন্যাসী আনন্দকেও খবর পাঠিয়ে দিয়েছি রাতেই। ভোরেই পুকুরে জাল নামিয়ে কটা মাছ ধরেছি, শাক পাতা সকালেই তুলে নিয়েছি। অত হিসেব দিতে হবে না কুশুরি মশাই, আপনি বসুন। রতন, আমি দেখেছি মা, চা নিয়ে আসছি। মহারাজ মাছ তরকারিগুলো তুলে রাখছে। জল তুলে দিয়েছি, তুমি স্নানটা সেরে নাও, পুজোর সময় পার হয়ে যাচ্ছে। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। কুশারি মশাই, চা খেয়ে আপনি যেন চলে যাবেন না। সকালে এলেন, কিছু মুখে না দিয়ে যাবেন না। তুমি না বললে কি যেতে পারি? তুমি যাও মা, স্নান পুজো সেরে এসো, আমি বসছি। রতন, মহারাজকে লুচি কয়েকটা বেশি করেই ভাজতে বলবি। কুশারি মশাই আছেন, আনন্দও আসতে পারে। আসতে পারে না দিদি, আনন্দ এসেই গেছে। হে বাবা রতন, চাটা একটু ধরে আনিস বাবা, অনেকক্ষণ ধরেই চায়ের তেষ্টা পেয়েছে। ভোর রাতেই বেরিয়েছি কি না। তা দিদি, দাদা কি? একটু ঘুমিয়েছেন, সঙ্গে তোমার এক শিষ্যকেও ধরে এনেছেন। সত্যানন্দ নাম, 4-5টা বাক্স বোঝায় ওষুধপত্র সঙ্গে এনেছেন। সত্যও ঘুমোচ্ছে। তুমি বসো ভাই, আমি স্নান পুজো সেরে আসি, দেরি হবে না আমার। তারপর দাদা, শরীরটা ভালো তো? হ্যাঁ, ভালোই তো, তবে মনটা ভালো নেই। সাইথিয়ায় সত্যকে না পেলে মনের উপর যে কষ্টের বোঝাটা চেপে বসেছিল, সারাটা রাত ধরে সে বোঝাটা আরো বেশি ভারী হয়ে উঠত। তা দাদা, কহর দাদার খবর কি? আমার যাবার 2 দিন আগেই গত হয়েছেন। ও, বাড়ি ঘর, বাগান, পুকুর সবই পড়ে আছে, নেই শুধু আমার গহর। এখন আমি তার মৃত্যুকে মেনে নিতে পারছি না ভাই। জীবনে অনেক দুঃখের মুখোমুখি হয়েছি, কষ্টও পেয়েছি, কিন্তু এভাবে এতটা শূন্য মনে হয়নি নিজেকে। পাগল মানুষটা আমাকে কত যে শূন্য করে দিয়েছে। দাদা, এর চেয়ে জীবনের বড় সত্য তো আর কিছু নেই। কদিন ধরে মনটা আমারও ভারী হয়ে আছে। স্বাভাবিক হবার চেষ্টা করছি, কিন্তু কখনো কখনো পেরে উঠছি না। সত্যের কাছে শুনেছেন বোধহয়, মামুদপুরের আশেপাশের কটা গ্রামে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে। মাঝরাতে খবর পেয়ে ছুটে গেলাম। মাইল 4 পথ পাড়ি দিয়ে ওই বাড়িটায় পৌঁছলুম। গিয়ে দেখি তুলসী তলায় শুয়ে আছে 7 বছরের বাচ্চাটা। আহ, কি ফুটফুটে চেহারা! বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা দুজনেই উঠোনে বসে আছেন, কারো চোখে এক ফোঁটা জল নেই। কত বড় দুঃখ পেলে বাবা মার চোখের জল শুকিয়ে যায়। ওদের সামনে গিয়ে দাঁড়াতেই মা আমার মুখের দিকে তাকালেন, ঠোঁট দুটো কয়েকবার কেঁপে উঠল। এ অঞ্চলে এসে অনেক মৃত্যু আমি দেখেছি, স্বজনদের অনেক কান্না শুনেছি, কিন্তু এ দৃশ্য আমি সইতে পারলুম না দাদা। আমার অজান্তেই চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়তে লাগলো। আনন্দ, থাক ভাই, এসব আমার সয় না। তুমি তো জানো কত দুর্বল আমি। ওই যে তোমার দিদি আসছেন, এসব কথাবার্তা শুনলে তার চোখের জল মুছিয়ে দিয়ে শেষ করা যাবে না। মা,
দক্ষিণের বারান্দায় আসন পেতে দিয়েছি, বাবুদের আসতে বলো। আমি মহারাজকে খাবার দিতে বলছি। বলছি, ওঠো তোমরা। সত্যানন্দ স্নান সেরে ফেলেছে। এভাবে কেঁদো না লক্ষ্মী, তুমি তো জানো ওতে আমার কষ্ট বেড়ে যায়। গহর দাদার এই মৃত্যুর কথা আমি যে ভাবতেই পারছি না। আশা করেছিল এবার যদি কখনো মুরারিপুর আখড়ায় যাই, গহর দাদার বাড়িটাও ঘুরে আসবো। বাড়িটা তেমনি আছে, নবীন দেখাশোনা করছে। গহরের মামাতো বোন এলে সব দায়িত্ব বুঝে নেবে। কমললতার দিদির কথা তো বলছো না? কেমন আছে দিদি? লক্ষ্মী, কমললতার কথা নাই বা শুনলে? কেন ওভাবে বলছো কেন? ও তুমি সইতে পারবে না। আমি ঠিক সইতে পারবো, তুমি বলো বলো। কমললতা আর আখড়ায় নেই। কমল দিদি আখড়ায় নেই? কেন? অসুস্থ গহরকে সেবা করার অপরাধে। অসুস্থ মানুষকে সেবা করলে অপরাধ হয়? কোন ধর্মশাস্ত্রে লেখা আছে গো? সে তো আমি জানি না লক্ষ্মী। অসুস্থ একটা মানুষকে সেবা করার অপরাধে কমল দিদিকে আখড়া ছাড়তে হয়েছে। বড় গোসাই যেতে দিলেন তাকে? তিনিও আর আখড়ায় থাকবেন না। তার গুরুদেবের আদেশেই কমললতাকে অসুচির দায় চাপিয়ে ঠাকুর সেবা থেকে দূরে রাখা হয়েছিল। এত বড় অসম্মানের বোঝা মাথায় নিয়ে তাকে আখড়া ছাড়তে হলো? বড় গোসাই তাই তো বললেন, নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তার নাম নিয়েছি। ঠিক কথাই বলেছেন বড় গোসাই। তুমি তাকে সঙ্গে আনলে না কেন? সে তো নিজে থেকেই বৃন্দাবনের টিকিট কিনে চাইলে, আমি দিয়েছি। একসঙ্গে অনেকটা পথই এসেছি। গহরের দিয়ে যাওয়া টাকাগুলোও নেয়নি। কখনো কাপড় চোপড় দিতে চাইলুম, নিলে না। কিছু হাত খরচ নিজের থেকে দিতে চাইলুম, কিছুতেই নিলে না। তবে কখনো যদি প্রয়োজন হয় জানাবে, ঠিকানা দিয়ে এসেছি। আর বড় গোসাইকে বলে এসেছি পদ্মাকে যেন তোমার কাছে দিয়ে যান। পদ্মা খুবই ভেঙে পড়েছে। আসবার সময় বড় গোসাইয়ের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছিল। পদ্মার মুখের দিকে ভালো করে তাকাবার সাহস হয়নি আমার। অতটুকু মেয়ে, কি হাসি খুশি ছিল। আমি জানি না লক্ষ্মী, এত বড় দুঃখের ভার সে কি করে বইবে। কমললতাকে ছেড়ে সে কিভাবেই বা থাকবে। লক্ষ্মী, এজন্যই আমি কমললতার কথা বলতে চাইনি। আমি চোখ মুছে ফেলছি। সমাজ, সংসার, কমললতাকে যেদিন প্রথম দেখলাম সেদিনই আমার মনে হচ্ছিল কেবল ভোগান্তি। এখনো শেষ হয়নি ওর। তোমাকে বলিনি সাহস করে, তুমি নিশ্চয়ই মানবে। ধর্মকে যখন মানুষ নিজের মতো করে ভাবতে যায় তখনই এরকম অনর্থ সংসারে নেমে আসে। ধর্ম তো বহমান নদী, জগৎ সংসারের পাপ তাপ মুছে নিয়ে বয়ে যায়। অনেক বড় কথা বলেছ লক্ষ্মী। এ কথা আমার আনন্দই বলেছিল একদিন। ঠিকই বলেছ, এ কথা আনন্দের মুখেই মানায়, নইলে তো এভাবে সে মানব সেবা করতে পারত না। ঠিক বলেছ। রাত অনেক হয়েছে, ঘুমো তুমি। মাথায় হাত বুলে দিচ্ছে। দিদি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিষণ রাতেই একটা গাড়ি ধরে রেখেছিল। মহারাজও ঘুরেই ভোজন পর্বের আয়োজন করেছিল। দিদি, ও, ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিল। দিদি একটা আবদার করতে চাই দিদি। এভাবে কেন বলছো ভাই? দিদি, যে গ্রামগুলোতে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সেখানে বিশুদ্ধ পানীয় জলের খুবই অভাব।
বিশুদ্ধ পানীয় জল ছাড়া কলেরার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় দিদি। এ কথা আগে আমাকে বলতে পারতে ভাই। ঠিক আছে, কুশারি মশাইকে আজই আমি বলে দিচ্ছি, প্রতিটা গ্রামে যেন খুব তাড়াতাড়ি বিশুদ্ধ জলের বন্দোবস্ত করে দেন। আবার কবে আসবে ভাই? পরিস্থিতি একটু সামলে নেই দিদি, তারপর যেদিন ডাক দেবেন সেদিনই চলে আসব। ওই যে দিদি, সত্যানন্দ এসে গেছে। দিদি, আপনার কথা মনে থাকবে। শুধুই কি মনে রাখবে ভাই? না দিদি, সুযোগ পেলেই চলে আসব। সাবধানে থেকো ভাই। মা, কি বাবা? তোমার চিঠি। দে। কলকাতার ঠিকানা ঘুরে তবে গঙ্গামাটি। অভয়ার চিঠি। তেমন তো কিছুই লেখেনি অভয়া, শুধু লিখেছে দিদি আমরা আসছি। মা, বাবুর খাবার। আসন পেতে দে, আসছি। একটা কথা বলি, হুম, অভয়ার চিঠি এসেছে, আসছে ওরা। চিঠি তো কলকাতার ঠিকানা ঘুরে তবে এসেছে। যে তারিখ দিয়েছে তাতে মনে হয় কলকাতা ছেড়ে গঙ্গামাটির পথে রওনা হয়ে গেছে। তাহলে তো আজ ভোরেই পৌঁছে যাবার কথা। রতন, রতন, পূব দিকের ঘরটা খুলে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, হুকুম পেলে সাঁইথিয়ায়। তোর যে কাজ নেই বাবা, কদিন হলো অসুখ থেকে উঠেছিস, কিষণকেই যেতে বলছি আমি। তুমি হাসছো যে? তুলসীদাস সব ব্যবস্থা করেই ওদের গাড়িতে তুলে দেবে। ওদের গঙ্গামাটি আসা নিয়ে তোমাকে এতটা বিব্রত হতে হবে না। তুলসীদাস সব ঠিক ঠিক পেরে উঠবে তো? তাই বলছিলাম। কিষণ এখন রওনা দিলে সাঁইথিয়ায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ততক্ষণে ওরা, নইলে রাতের ট্রেনে কলকাতা ছাড়লে ভোরেই সাঁইথিয়ায় পৌঁছে যাবে ওরা। এতক্ষণে গঙ্গামাটির পথে অনেকটা পথ চলে এসেছে। তাহলে কিষণকে পাঠাবো না বলছো? ভেবে দেখো তুমি। তাহলে থাক। মা, কিরে বাবা কিষণ? মা, এই সাইথিয়া থেকে একটা গরুর গাড়ি এসেছে। গাড়োয়ানকে চিনি আমি, বলছে অতিথি এসেছেন। কই গো, শুনছো? হুম, বাবা কিষণ, বাইরে আলো নিয়ে যা। রতন, আয় তো বাবা। আমি যাই, বাবুকে নিয়ে আয় তুই। এসো অভয়া। রোহিণীবাবু, পথে কষ্ট হয়নি তো? এই যে অভয়া, যার কথা তোমাকে অনেক বলেছি, রাজলক্ষ্মী। আমি লক্ষ্মী বলেই ডাকি। সে আমি দেখেই চিনতে পেরেছি। দিদি, কাল সারাটা দিন রাত, আজ সারাটা দিন কি যে প্রতীক্ষা। সব বলছি দিদি, আগে হাত মুখ ধুয়ে নি, ধুলোয় দুজনেই রাঙা হয়ে গিয়েছি। কিষণ, রতন, গাড়ি থেকে মালপত্র। নামানো হয়ে গেছে মা, গাড়ি ভাড়াও দিয়ে দিয়েছি। ও মা, টাকা পেলি কোথায়? টাকা তো আমাকে কালই দিয়েছিলে। ও তাই বুঝি। এসো অভয়া, তোমরা একেবারে ঘরে গিয়ে ওঠো, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসো। তোমাদের জন্য এখনো আমরা না খেয়ে আছি। রতন, আমি মহারাজকে সাহায্য করতে যাচ্ছি মা, তোমরা ঘরে গিয়ে বসো। এদের হাত মুখ ধোয়া হলে বড় ঘরে দিয়ে আসবো। কতদিন পর দেখছি অভয়াকে, এতটুকু বদলায়নি। গায়ের রংটা বরং আরো উজ্জ্বল হয়েছে। রোহিণীবাবুর কিছুটা মেদ বেড়েছে। তোমার সবই দেখছি মনে আছে। কি করে এত সব মনে রাখতে পারো গো? মনে রাখতে পারি, তবে তোমার মতো নয়। এভাবে খোঁচাটা না মারলেই কি? যা সত্যি তাই তো বলেছি। লক্ষ্মী, ছেলেবেলার কত কথা তুমি মনে রেখেছ। যখন বলতে শুরু করো তখন মনে হয় সেই বয়সেই যেন আবার ফিরে গেছি। অমন করে আমি তো কোনো দিন বলতে পারি না। তোমাকে তো সব বলেছি। বর্মায় আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গে অভয়া, রোহিণীবাবু কতটা নিবিড় হয়ে জড়িয়ে আছে। বিশেষ করে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম। রাত কটা বাজে গো? রাত কোথায় দেখছো? সবে তো সন্ধে পার হলো।
8:30 কি 9টা হবে। এসো অভয়া, আসুন রোহিণী বাবু, বসো। রোহিণী বাবু, আপনি আমার কাছে বসুন। কি রোহিণী বাবু, আপনার কাছে জানতে চেয়েছিলাম, পথে কোনো কষ্ট হয়নি তো? না দাদা, যদিও গরুর গাড়িতে এতটা পথ নতুন অভিজ্ঞতা। আগে তো কলকাতা। ঠিকানা তো ওটাই ছিল। তুলসীদাস এক রাত্রি রেখে সেবা যত্ন করে সঙ্গে লোক দিয়ে তবে ট্রেনে তুলে দিয়েছে। সেই লোক নেতাই নাম। তুলসীদাসের গ্রামের লোক। নেতাই আমাদের ভোরের খাবার খাইয়ে দুপুরের জন্য রেঁধে দিয়ে গাড়িতে তুলে দিয়েছে। গাড়োয়ান তো দিদির নাম শোনার পর থেকে বুঝতেই পারছেন দাদা, নেতাই পরের ট্রেনেই কলকাতা ফিরে গেছে। মা, কি বাবা? মহারাজ জল খাবার নিয়ে আসছে, গরম লুচি আর তরকারি। ভাত একটু দেরিতে হবে। তাই দে বাবা। মা, গোটা কয়েক দইয়ের হাঁড়ি, 1 হাঁড়ি সন্দেশ, আর 1 হাঁড়ি বোঁদে, আর 1 হাঁড়ি রসগোল্লা ইনারা নিয়ে এসেছেন। সে কি রে রতন, ওগুলো কি হাড়িতেই থাকবে? কি যে বলো মা। যেদিন অসুখ বাঁধিয়ে দাদা আমাদের ঘরে এলেন, কি বলবো তোমায় দিদি, আমি বারবার করে বলেছি তোমাকে খবর দেবার কথা। খবর পেলে আমি সত্যিই বর্মায় যেতুম। তাহলে অনেক আগেই তোমাকে দেখতে পেতুম, আমার স্বাদ পূর্ণ হতো। আমার উপর রাগ করে উনি বর্মায় চলে গিয়েছিলেন। এর আগে 3-3বার সন্ন্যাসব্রত নিয়ে ঘর ছেড়েছিলেন। এই মানুষটাকে আমি কিভাবে যে আগলে রাখি তোমাকে বোঝাতে পারবো না। সে আমি বর্মাতে বসেই বুঝতে পেরেছিলাম, যার তার পক্ষে দাদাকে আগলে রাখা সম্ভব নয়। দিদি, আমার কথা তো সব শুনেছ। সব সব শুনেছি। আমার তো কোনো উপায় ছিল না দিদি। তোমাকে তো আমি দোষ দিইনি ভাই। সমাজ ধর্ম তোমাকে যা দেবার তা তো দিতে পারেনি, দিয়েছে উল্টোটা। স্বামীর অত্যাচার, নির্যাতন আর প্রতারণা, যার কোনো প্রতিকার তোমার সামনে ছিল না। তোমার দাদার চিঠি পেয়ে যতটুকু জেনেছি তাতেই আমি অভিভূত হয়ে পরের চিঠিতে তোমাকে প্রণাম জানিয়েছিলাম। তোমার সাহস আমার চোখ খুলে দিয়েছিল, আমার অন্তঃশক্তিকে জাগ্রত করেছিল। মা, আয় বাবা। রাত অনেক হয়েছে মা, আসন পেতে দিয়েছি, ভাত দেওয়া হবে। বাবুদের খবর দিয়েছি, তুমি এসো এবার। তুই যা বাবা, আমি এক্ষুনি আসছি। ওঠো ভাই, নইলে রতন আবার খেপে যাবে। তোমরা আসছো জেনে রতন ঘুরে ঘুরে 1 হাঁড়ি কই মাছ এনে রেখেছিল। বাবুকে তুমি অসুখে সেবা করেছো, আশ্রয় দিয়েছো, জানার পর না দেখেও তোমার উপর রতনের কি যে ভক্তি তা তোমাকে বোঝানো যাবে না। ওঠো ভাই, গরুর গাড়িতে এতটা পথ এসেছো, খেয়ে দিয়ে শোবে চলো। পেটের কথাগুলো কালকে না হয় শোনা যাবে। চলো। বাবু, হুম, আপনাদের চা। তোর মা কি করছে রে রতন? দিদিকে নিয়ে পুজো সেরেই বসে গেছেন। ও 2-3 দিনেও তোর মার আর দিদির কথা শেষ হবার নয়। আমিও সেরকমটাই ভাবছি বাবু, কিছু বলছি না, দেখে যাচ্ছি। 3-3বার দিদির চায়ের কাপ বদলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা তুই। এবার বলুন রোহিণী বাবু, ছুটি কদিনের? 1.5 মাসের। বুঝতেই তো পারছেন দাদা, রেলের চাকরি, আর ফেলেছে এমন এক স্টেশনে যেটা বন বিভাগের অফিসের মাইল খানিকের মধ্যে। ও আচ্ছা। আমি ওখানে কাঠ বাবু। সারা রাত আসা কাঠগুলো নম্বর আর চিহ্ন দিয়ে খোলা ওয়াগনায় সাজিয়ে দিয়ে রিপোর্ট সেরে টেরে বাসায় ফিরতে ফিরতে ধরুন রাত 9টা কি 10টা, যেতে হয় সকাল 7টায়। অভয়াকে সেই ভোর রাতে উঠেই খাবার তৈরি করতে হয়। বেতন ভালোই, আর ওই ঠিকাদারদের কিছু বকশিস টকশিস মেলে ভালোই বলতে পারেন। ওই বর্মা রেলের বড়বাবু, সেই যে ডাক্তারবাবু জাহাজে আমাকে চিকিৎসা করেছিলেন, তার খুব ঘনিষ্ঠ। অভয়াই তো বাজার করে। একদিন বাজার করে ফেরার পথে তারই সঙ্গে দেখা। সাগরের অবস্থা খারাপ বলে জাহাজ 3 দিন ছাড়বে না, তাই রেল অফিসের দিকেই যাচ্ছিলেন তিনি। অভয়া তাকে বাড়ি নিয়ে গিয়ে বলে কয়ে তবে 1.5 মাসের ছুটি, আগাম 1 মাসের বেতনও দিয়েছেন।
তাছাড়া কলকাতা অফিসে কিছু কাগজও দিয়েছেন হাতে। এখান থেকে ফিরে কলকাতা অফিসে কাজগুলো সেরে তবেই বর্মায় ফেরা। নতুন গোসাই, এ কি বড় গোসাই? আসুন আসুন আসুন, বসুন। পদ্মা, ওরে রতন, তোর মাকে খবর দে, বড় গোসাই পদ্মাকে নিয়ে এসেছেন। তা এলেন কিসে? এক গাড়োয়ান দয়া করে নিয়ে এসে ওই মোড় তার সামনে নামিয়ে দিয়ে কিভাবে আসতে হবে তা মুখস্থ করিয়ে তবে ছেড়েছে। পদ্মা, দাঁড়িয়ে কেন? বসো। সারা রাত ঘুম হয়নি। পদ্মার মুখখানা কেমন শুকিয়ে গেছে। পদ্মার কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না নতুন গোসাই। তাছাড়া আশ্রমও আমার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তাই একদিন গুরুদেবকে বলেই ফেললাম, আমরা চলে যাচ্ছি গুরুদেব। গুরুদেব হেসে বললেন, যে যাবার সে তো যাবেই, কেউ তোমাদের আটকাবে না। অথচ সেই ভেঙে পড়া মোরারিপুরের আখড়াকে আমি তিলে তিলে গড়ে তুলেছিলাম। দীর্ঘশ্বাস ফেলে গুরুদেবের পায়ের ধুলো নিয়ে আমি আর পদ্মা বেরিয়ে পড়লাম। পদ্মা, দিদি, আরে ছি, কাঁদতে নেই। ভাসতে ভাসতে তোদের তরি যে কুলে এসে ভিড়েছে। আয় আয়, ভেতরে আয়। বড় গোসাই, তুমি কেন বসে পড়লে? এসো, আগে স্নানটুকু সেরে কিছু মুখে দিয়ে তবে এসে বসো এখানে। রতন, রতন, জল তুলে দে বাবা। কিশোরের জল তোলা বোধহয় হয়ে গেছে মা। এসো বড় গোসাই, আয় পদ্ম। রতন, তোলা কাপড় চোপড়গুলো বের করে দে বাবা। বড় গোসাই, এক বস্ত্রে বেরিয়েছ বুঝি? তুমি হাসছো বড় গোসাই, কিন্তু আমি তো বুঝতে পারছি কত কষ্ট বুকের মধ্যে পুষে তুমি হাসছো। এ কেবল তুমিই পারো, আর পারে কোমললতা। বড় গোসাই, এ আমার আরেক বোন, থাকে বর্মায়। ছুটিতে দুজনেই এসেছে আমার কাছে। ওদের আশীর্বাদ করো, এরাও কম দুঃখী নয়। হ্যাঁ, এই দু চোখে জগৎ সংসারের যতটুকু দেখেছি, ক্ষুদ্র এই অন্তর দিয়ে যেটুকু উপলব্ধি করেছি, দিদি, দুঃখ যে মানুষের পরম বন্ধু। দুঃখের আলোতেই মানুষ দিব্যলোকের সন্ধান পায়। কমললতার সন্ধান পেয়েছি দিদি। বৃন্দাবনেই মহাপ্রভু চৈতন্যদেবের অধিষ্ঠিত আখড়াতেই আছে। আখড়ার গুরুদেব কমলের দুঃখ মোচন করেছেন। বলেছেন, অসুস্থ মানুষের সেবায় যদি কেউ অসুচি হন, তাহলে তো জগৎ সংসার অচল হয়ে যাবে। কে কোন ধর্মের অনুসারী সেটা বড় কথা নয়, বড় কথা সে তো মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার চিঠি পড়ে যতটুকু বুঝেছি, কমলের দুঃখ মোচন হয়েছে। আমি তো মনে করি দিদি, সুখ দুঃখের যে দিব্য জগৎ, তার সন্ধান পেয়েছে কমল। কি নাম তোমার দিদি? অভয়া। অভয়া। দিদি, যিনি তোমাকে ভয় শূন্য করেছেন, তিনিই তোমাকে পথের সন্ধান দেবেন। আমাকে আশীর্বাদ করো বড় গোসাই। জানি না দিদি, আমার সে শক্তি আছে কিনা, তবে তোমার জন্য প্রার্থনা করতে পারি। মহাপ্রভু তোমাকে শান্তি দিন, তুমি যেন তাকে শান্তি দিতে পারো। বড় গোসাই, গহর দাদার আর কোনো খবর জানো? তার বাড়িটায় এখন এক মামাতো বোন স্বামী সন্তান নিয়ে বাস করছেন। নবীনকে ওরা ছেড়ে দেয়নি, গহরের মতোই। গহর গোসাইয়ের সমাধিটা বাঁধিয়ে দিয়েছে। ওখানে আবার কিছুদিন হলো এক ফকির এসে আস্তানা গেড়েছে, তার জন্য একটা ঘরও তুলে দিয়েছে। আসবার সময় উঠেছিলাম ওখানে, কমলের জন্য কেঁদে বুক ভাসালো মেয়েটি। কোথাও বলে গহরের মতোই। বড় গোসাই, বলো দিদি। তুমি কি না কেঁদে থাকতে পেরেছিলে? তার সঙ্গে সঙ্গে আমিও কেঁদেছি দিদি। সে তো কমলকে দেখেনি, তারপরেও তাকে কত আপন করে ভেবেছে। আমি বুঝতে পেরেছি
নবীনই তাকে সব বলেছে। বড় গোসাই, হুম, আজই একটা আবদার তোমার কাছে। কি দিদি? ওই যে উত্তর দিকের মাঠ দেখছো, তার ওপারে একটা গ্রাম। গ্রামের শেষ দিকে 10-12 ঘর বৈষ্ণবের বাস। তুমি যখন মুরারিপুর ছেড়ে চলেই এলে, আমি একটা মঠ বানিয়ে দেব। নেবে দায়িত্ব? এই দুর্বল মানুষটার উপর এত বড় দায়িত্ব চাপাতে চাইছো দিদি? কমললতাকে নিয়ে এসো তুমি। আমি জানি তুমি বললে না বলার সাধ্য নেই তার। তোমার বয়স হয়েছে, আর কত ঘুরবে? দিদি, বৃন্দাবন ঘুরে না এলে কিছুই যে বলতে পারছি না। ঘুরে এসো না, আমি তো আর না বলছি নে। দিদি, আসন পাতা হয়ে গেছে। রতনের দায়িত্ব তুই কখন পেলি পদ্মা? এই তো। যা, আসছি। ওঠো বড় গোসাই। সত্যি বলছো? কালই চলে যাবে? কলকাতায় যে থাকতে হবে কদিন দিদি, অফিসের কাজ সারতে কদিন লাগবে। আমি গুনে রেখেছি 15টা দিন কিভাবে যে কেটে গেল বুঝে উঠতে পারিনি। আমরাও তো মধুর একটা স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি দিদি। দিদি, একেই বলে ঘটনাচক্র। নইলে জাহাজে দাদার সঙ্গেই বা দেখা হবে কেন? একবার ভেবে দেখো দিদি, একদিন যারা আপন ছিল আজ তারা কত দূরে। আর তোমরাই হয়ে গেলে অতি কাছের, অতি আপন। এখানে না এলে বুঝতেই পারতাম না জগৎ সংসারে কেউ না কেউ আপনার বলে আছে, যাদের বুক ভরা ভালোবাসা আমাদের ঘিরে রেখেছে। নিশ্চয়ই মানুষ দুটোকে এ কি কম বড় পাওনা। আমি তুলসী দাসকে চিঠি লিখে দিচ্ছি। যতদিন তোমাদের থাকতে হয় ওখানেই থাকবে, খাবে। বর্মায় ফিরে গিয়ে চিঠি দেবে। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো দিন বর্মা থেকে চলে আসো, অন্য কোথাও যাবে না, এই দিদির কাছে চলে আসবে। রোহিণী বাবুকে কাজে লাগিয়ে দেব। লজ্জা করো না, অপর ভেবো না আমাদের। বাড়িটা কেমন শূন্য হয়ে গেল। অভয়া রোহিণী বাবু নেই। বড় গোসাইও তাদের সঙ্গে বৃন্দাবন চলে গেলেন। কবে ফিরবেন বলে গেলেন না। তুমি কমললতাকে যে চিঠি দিয়েছ, আমার তো মনে হচ্ছে না এসে থাকতে পারবে কমল। তাছাড়া বড় গোসাই যখন গেছেন, তিনি তো কমলের জন্যই মুরারিপুর ছেড়েছেন। আমি জানি না কি হবে। দিদি, তোমাদের চা। পদ্মা, নতুন গোসাই। তোমার কি খারাপ লাগছে? বড় গোসাই নেই, কমললতা তো অনেক আগেই গেছে। দিদি আছেন তো, নতুন গোসাই তুমিও তো আছো, খারাপ লাগবে কেন? তাছাড়া বড় গোসাই তো ফিরে আসবেন। আমি জানি কমল দিদিও না এসে পারবেন না। কি করে ভাবতে পারলে কমল আসবেই? আমার মন বলছে নতুন গোসাই। এবার আমি যাই, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। পদ্মা রান্নাঘরে ঢুকে পড়েছে। কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে। ও তো এসবের কিছুই জানে না, শুধু চা বানাতে পারে। মহারাজ শিখিয়ে দিচ্ছে। ও, মা, বাবুর চা এনেছি। রতন বাবু, কোথায় ছিলি এ কদিন? বাড়িতেই ছিলেন বাবু। বর্মায় তোমাকে যারা আপন জ্ঞানী সেবা করেছেন তাদের সেবা যত্ন করছিলাম। ভেবেছিলাম তারা আরো কদিন থাকবেন। মনটা ভারী খারাপ হয়ে আছে বাবু। পাগল ছেলে, আয় কাছে আয়, বস এখানটায়। কি দাঁড়িয়ে রইলি যে? বলো মা। এমন করে ভাবছিস কেন রতন? জগৎ সংসারে কেউ কি চিরদিন থাকে, না থাকতে আসে? একবার পদ্মার কথাই ভাবনা। মা নেই, বাবা নেই, পথে পথে ঘুরছিল। বড় গোসাই তাকে আপনার করে নিলেন। সেই বড় গোসাই বৃন্দাবন চলে গেলেন, আমাকে বলে যেতেও পারলেন না কবে ফিরবেন।
কম দুঃখ নিয়ে কি তিনি মুরারিপুর আখড়া ছেড়েছেন? যাই মা, পদ্মা দিদিকে একটু সাহায্য করে দিই। সকালের কাজগুলো এখনই সেরে রাখছে। আখড়ায় থেকেছে তো, একটু দেখিয়ে দিলেই বেশ গুছিয়ে কাজগুলো করতে পারে। রতন পালিয়ে গেল। তোমাকে কতটা ভালোবাসে রতন, এ কদিন সে আপ্রাণ চেষ্টা করেছে অভয়া ঋণ যতটা শোধ করা যায়। অভয়া তোমাকে আপনার জ্ঞানে সেবা করেছে, প্লেগের ভয়ে দূরে সরিয়ে দেয়নি, যদিও প্লেগের আক্রমণে তুমি পড়নি। অভয়া অতি সাধারণ, অথচ অসাধারণ। সাধারণ একজন নারী, অথচ কি মহিমাময়ী। তুমি অভয়া সে রূপ দেখেছ। দুর্ভাগ্য আমার, নইলে বর্মায় গেলে আমিও দেখতে পেতাম। যেমন কোমললতাকে গহরদাদার মৃত্যুর পর তুমি যে রূপে দেখতে পেরেছ, দুর্ভাগ্য আমার, সেই সর্বত্যাগী মহামানবের রূপ আমি দেখতে পাইনি। আমি জানি তুমি অস্বীকার করতে পারবে না, কখনো কখনো অতি তুচ্ছ মানুষ দিব্য আলোয় মহিমা মণ্ডিত হয়ে ওঠে। অভয়া সেরূপ তুমি দেখেছ, কমললতার সেরূপও তুমিই দেখেছ। আমি অবিচল বিশ্বাস নিয়েই বলছি, এই মহিমা তাদের দুজনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, যা শত সহস্র বছরের সাধনা তো সম্ভব নয়। তুমি কি আমার জন্য কম করেছো লক্ষ্মী? আমার তো মনে হয় না। আমি যেমন আমার অন্নদা দিদিকে দেখেছি, তেমনি দেখেছি তোমাকে, তারপর দেখেছি অভয়া আর কমললতাকে। এই চারজন মানুষকে আমি কখনো বিচারের পাল্লায় তুলে ওজন করতে চাইনি। সেটা কোনো দিনই আমার পক্ষে সম্ভব নয়। বরং সেটা করতে গেলে আমার তুচ্ছতা, ক্ষুদ্রত্ব আরো প্রকট হয়ে বেরিয়ে আসবে। এ তোমার বিনয়। তোমাকে আমার চেয়ে কেউ কি বেশি চেনে না জানে? তোমাকে পাওয়ার জন্য আমাকে কি কম তপস্যা করতে হয়েছে না হচ্ছে, সে কি আমার চেয়ে তুমি বেশি জানো? জানতো কোমললতা, এবার জেনে গেল অভয়া। তোমাকে না যায় বাধা, না যায় ছাড়া। কতদিন কত রাত তোমার জন্য আমি ঠাকুরের পায়ে মাথা রেখে চোখের জলে ভেসেছি, সে কি তুমি জানো না আমি জানি? মা, কি বাবা? রাত তো বসে নেই মা, বাবুকে খেতে দেবে না? কখন থেকে আসন পেতে রেখেছি। যা বাবা, আসছি। কথায় কথায় সব ভুলে বসে আছি, ওঠো। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে কি আনন্দ যে! চলে এলুম দাদা, আসবার সময় কুশারি মশাইয়ের বাড়িটাও ঘুরে এলুম। ওই যে ফলাফল মাথায় নিয়ে আসছে হরিপদ বাবা। তা দিদি কোথায় দাদা? তোমার হাক ঢাক নিশ্চয় তার কানে গেছে, এসে যাবে। ওই তো। বসো ভাই, বসো। খবর কি বলো? আনন্দ, একেই বলে কপাল। তোমার দিদির পেছনে পেছনে চাও চলে এসেছে। এতক্ষণ ধরে আমি চায়ের জন্য হা করে বসে আছি, তুমি এলে, চা দৌড়ে এলো। থামো তো বাপু। এবার বলো আনন্দ। 2-4 দিন আগেই আমার আসা উচিত ছিল দিদি। এই কুশারি মশাই কাজের লোক, 4 দিনের মধ্যেই কুয়োগুলো কাটিয়ে দিয়েছেন। মানুষগুলো ভগবানের কৃপায় এ যাত্রায় বেঁচে গেল দিদি। তবে জনাকুড়ি মরেছে এই ফাঁকে। কিছু তো করার ছিল না দিদি। তা দিদি, তোমার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে এসেছি। তুমি আর কাউকে নয়, স্বয়ং ভগবানকে দান করেছ। তিনিই তোমাকে দেখবেন। গরিব আর বড়দের ভাষায় নিম্নজাতির মানুষগুলো এখন থেকে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে। এই জল যতটা বিশুদ্ধ রাখা যায় তার ব্যবস্থাও আমরা করে ফেলেছি। দিদি, আসবার পথে কাক ডাকা ভরে
ওই কুশারি মশাইয়ের বাড়িতেও গিয়েছিলাম, তাকেও আমার কৃতজ্ঞতার কথা জানিয়ে এসেছি। সেই সঙ্গে হরিপদ, এই আয় বাবা, আয় হরিপদ, আমিই ধরছি। হ্যাঁ হ্যাঁ, এখানেই নামিয়ে রাখ বাবা, রতন এসে নিয়ে যাবে। মাছ দুটো বেশ বড়, তাই না দিদি? ভাবছি দিন দুতিনেক থেকেই যাব। এই 3টে সপ্তাহ কি যে পরিশ্রম গেছে। এই যে বাবা রতন, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। রতন তো তোমার চা নিয়ে এসেছে আনন্দ। কে কে তুমি? আমি দারিক দাস গুরু বাবা। নামটা শুনেছি মনে হচ্ছে। আমি মুরারিপুর আখড়ায় ছিলাম গুরু বাবা। মুরারিপুর, মুরারিপুর, হ্যাঁ মনে পড়েছে। ভবানী গোসাইয়ের মুখে নামটা শুনেছি। বসো বসো। হ্যাঁ, এবার তোমার উদ্দেশ্য বলো। ও হ্যাঁ, ভালো কথা। মুরারিপুরের আরেকজনও মাস 2 হলো মহাপ্রভুর ছায়ায় আশ্রয় নিয়েছে, কমললতা নাম। হ্যাঁ, এবার তোমার উদ্দেশ্য বলো গোসাই। তুমিও কি অসুচি হয়ে পড়েছ, নাকি মহাপ্রভুর প্রবর্তিত নিয়ম অমান্য করেছ, নাকি আখড়ার আচরণবিধি লঙ্ঘন করেছ? গুরুদেব, আমি সামান্য একজন মানুষ, আমার কি সাধ্য ওসব করার? কিছু মনে করো না গোসাই। আজকাল 2-4 জন ধরো এ ধরনের কিছু কাজ করে মহাপ্রভুকে অপমান করছে। নইলে মানব সেবার কারণে কমললতাকে এত বড় শাস্তি কেউ কি দিতে পারে? ওরে, মহাপ্রভু তো এমন কথা বলে যাননি, মানুষ যে ধর্মেরই হোক তার সেবায় যদি আরেক মানুষ অসুচি হয়ে পড়ে তাহলে তো জগৎ সংসারে অন্ধকার নেমে আসবে। গুরুদেব, আমি কমললতার সঙ্গে দেখা করে তাকে নিয়ে যেতে এসেছি। গঙ্গামাটিতে নতুন একটা মঠের দায়িত্ব নেবার প্রস্তাব এসেছে। কমললতা ছাড়া আমার একার পক্ষে সে দায়িত্ব নেওয়া সম্ভব নয় গুরু বাবা। সেখানে কি মুরারিপুরের মতো গুরুদেবের উৎপাত হবে না? না গুরুদেব, গঙ্গামাটির জমিদারের 10-12 ঘর বৈষ্ণব প্রজা আছে, কোনো মঠ নেই তাদের। পূজা অর্চনার খুবই সমস্যা আছে তারা। মালতী, যা তোমা, কমললতাকে বলগে ডাকছি আমি, দেরি হয় না যেন। গুরুদেব, এ কি বড় গোসাই? হ্যাঁ কমল, আমি তোমাকে নিতে এসেছি। পদ্মা কেমন আছে বড় গোসাই? ভালো আছে। রাজলক্ষ্মী দিদির কাছে রাঙামাটিতে রেখে এসেছি। দিদি তার 10-12 ঘর বৈষ্ণব প্রজার জন্য মঠ বানিয়ে দেবেন, তার দায়িত্ব আমাকে নিতে হবে। কমল, তোমাকে ছাড়ার সে দায়িত্ব তো আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। এই যে দিদির চিঠি। কমল দিদি, তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বড় গোসাই গেলেন, শূন্য হাতে যেন ফিরে না আসেন। রাজলক্ষ্মী। মা কমল, মহাপ্রভু অলক্ষ্যে থেকে নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করছেন। এ দায়িত্ব তোমাকে বড় গোসাইয়ের পাশে থেকে নিতে হবে মা। আমি উপলব্ধি করতে পারছি মহাপ্রভু তাই চাইছেন। মা, তোমাকে যারা অসুচি বলেছে তারা কেউ ওখানে নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যে বিগ্রহ প্রতিষ্ঠা করে আসব। মা কমল, আর কত পরীক্ষা আমাকে দিতে হবে গুরুদেব? মহাপ্রভু পরীক্ষা দিয়েছেন মা, মানুষের কাছে, সমাজের কাছে তাকে যে কত পরীক্ষা দিতে হয়েছে তার তো হিসেব নেই মা। গুরুদেব, আপনি চাইছেন, আমি তো না করতে পারি না। তাহলে বড় গোসাই, ভোর রাতের গাড়িতেই রওনা হয়ে যাও। নতুন গোসাই। কমল শেষ রাতে ট্রেন ছেড়ে দিয়েছিল, তোমাকে তখন তার হাতেই তুলে দিয়েছিলাম। আমার মন বলছে তিনিই তোমাকে ফিরিয়ে এনেছেন। জগৎ সংসারে এ যে তার নিত্যদিনের খেলা। ওই তো রাজলক্ষ্মী আর পদ্মা। আমাকে রেখে পালিয়েছিলে কমল দিদি, তোমার জন্য নতুন গোসাইকে লুকিয়ে কত যে চোখের জল ফেলেছি। পদ্মা,
মুখে আই বোন। কাঁদিস নে পদ্মা, ঠাকুর তোর ডাক শুনেছেন বলেই কমল ফিরে এসেছে। বড় গোসাই, ভেতরে এসো। নতুন গোসাই, কেমন আছো তুমি? সে তো তুমিই ভালো জানো কমল, তুমিই ভালো জানো। নতুন গোসাই, তুমিও জানো, আমিও জানি অত শক্তি আমার নেই। যদি থাকতো তাহলে মুরারিপুর থেকে পালিয়ে যেতাম না। গহর গোসাইয়ের সমাধি আঁকড়ে ধরে পড়ে থাকতাম চুক চুক ধরে। মানুষ কতটা দুর্বল হলে। ও কথা থাক কমল। আমার আর ভয় নেই, আর আমি পালাবো না। ওই যে গো, বৃন্দাবন যে নতুন একটা কীর্তন শিখেছি, জীবন মৃত্যু পরখিয়া সখী, তাহারি লীলার ভারে, সুখে দুঃখে সখী তমালের প্রেমে, আপন করেছি এতক্ষণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শেষ তবু শেষ নাই তার নাটকের অভিনয় শুনলেন। নাট্যরূপ মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোহিণী তহরুজ্জামান বাবু, গুরুদেব জামিলুর রহমান শাখা, ব্রজানন্দ মোহাম্মদ রেজাউল করিম, সত্যানন্দ শিশির রহমান, কৃষুয়ান রকিবুল হোসেন, রতন শার্দুল মুস্তফা, কুশারি মোহাম্মদ রেজাউল হক, হরিপদ ফয়েজ মোহাম্মদ মোস্তাক, কমললতা আরজুমান্দ আরা বকুল, পদ্মা নাদিয়া আহমেদ টুম্পা, অভয়া রোকসানা শাহনাজ চুমকি। শ্রীকান্ত ও রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম সেলিম ও রীতা ব্যানার্জি। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। দারিক চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন গোলাম হাবিবুর রহমান মধু।